চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলের নয়, হাইকোর্টের রায়। সরকারের সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত জানালেন অ্যাটর্নি জেনারেল। ডোনাল্ড লুর সফরের উদ্দেশ্য জানে না আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের দাপট মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে বলেছেন ওবায়দুল কাদের। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। বিচারিক আদালতে রায়ের পরপরই মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে বলা হয়, আপিল এবং রিভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আসামিদের কন্ডেম সেলে রাখা হলে দু ধরনের শাস্তি দেওয়া হবে, যা আইনের দৃষ্টিতে সঠিক নয়। রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ আছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, সেগুলোর জন্য সিদ্ধান্ত নিতে হলেও সুপ্রিম কোর্টে যেতে হবে। আহমেদ সরার রিপোর্ট। মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2022 সালের 3 সেপ্টেম্বর একটি রিট করা হয়। মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রাম কারাগারে থাকা জিল্লুর রহমান, সিলেটে আব্দুর বশির এবং কুমিল্লা কারাগারে থাকা শাহ আলমের পক্ষে আইনজীবী শিশির মনির এই রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে 2023 সালের 5 এপ্রিল চূড়ান্ত নিষ্পত্তির আগে কন্ডেম সেলে রাখা কেন অবৈধ এবং জেল কোডের 980 বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে 2023 সালের 12 ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে, এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে না। কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোডে আরেকটি নতুন সাজা আছে। সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড, তাকে যদি আবার নির্জন কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে। এটি সংবিধান এলাও করে না, বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এলাও করে না। রিটকারী আইনজীবী জানান, রায়ে 2 বছরের মধ্যে কন্ডেম সেলে বন্দী আসামিদের সরিয়ে সাধারণ কয়েদিদের সাথে রাখার ব্যবস্থা নিতে বলেছে আদালত। রাষ্ট্রপক্ষ বলেছেন যে তারা নতুন জেল কোড ফর্মুলেট করতে যাচ্ছেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন এই রায়ে যে অবজারভেশন দেওয়া হচ্ছে, যে ধরনের ফাইন্ডিংস দেওয়া হচ্ছে, এগুলো যেন নতুন আইনে রিফ্লেক্টেড হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। সরকারের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। ওনারা রুলটি নিষ্পত্তি করে কতগুলো ডাইরেকশন দিয়েছেন। এর ভিতরে একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন, আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করবো। উনি অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। 2022 সালে হাইকোর্টে জেল কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদন অনুসারে দেশের বিভিন্ন কারাগারে 2556 জন আসামিকে কন্ডেম সেলে রাখা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিবন্ধিত সকল হজযাত্রী যেন হজ পালন করতে পারে, সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী আহ্বান জানান। বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন, বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজযাত্রী। সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ পালনের জন্য এখনও যারা ভিসা পায়নি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ রয়েছে। সেসব প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনেন না
সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশে নির্বাচিত সরকার শুনতে বাধ্য নন। সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাপট দেখাতো তা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে মন্তব্য করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আওয়ামী লীগ জানে না বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা তো বিএনপিকে এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করলে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ, আর তাদের কর্মসূচি রাজনৈতিকভাবে আগালে সেভাবেই মোকাবেলা করবে ক্ষমতাসীন দল। অক্টোবর মাসের 28 তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। ওবায়দুল কাদের কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গেও। মধ্যপ্রাচ্য সহ নিজ দেশে বাইডেনের কথা কেউ শুনছে না উল্লেখ করে কাদের বলেন, কোন দেশের মন্ত্রীর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে বাধ্য নয় বাংলাদেশ। তাদের প্রেসিডেন্টের গাজায় সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল। রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধহয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। গত নির্বাচনে 73 জন সংসদ সদস্য এবং 25 জন মন্ত্রিসভা থেকে ছিটকে পড়ার কথা মনে করিয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদেরও সেভাবে শাস্তি দেয়া হবে। আরো মাসুল গুনত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ডোনাল্ড লুর সফরে ভিসা নীতি ও র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হওয়ার পর জো বাইডেন চিঠি লিখে সম্পর্ক এগিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশ সফর করুক না কেন, দুদেশের সম্পর্কে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, নানা ক্ষেত্রে সহযোগিতা আছে। বিএনপির ভারতীয় পণ্য বর্জন আন্দোলন মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সেই নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে, তবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা উভয় দেশ কাজ করছি এবং করব। সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, দেশে সংসদীয় গণতন্ত্রের সঠিক চর্চা হয় না, যা কিনা সুশাসনের জন্য বড় বাধা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভোকেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্য সব থাকার পরও সংসদীয় গণতন্ত্রের চর্চা হয় না। সরকার দলীয় সদস্যরা সংসদের কোনো কিছুর বিরোধিতা করতে পারে না।
গণতন্ত্রের সঠিক চর্চা না থাকায় আইনের শাসন কিংবা সুশাসনও বিকশিত হয় না। এ কারণে জনগণও ভোটের প্রতি আস্থা হারিয়েছে। জাতীয় পার্টি সব সরকারের আমলে সংসদীয় গণতন্ত্র চর্চার উপর জোর দিয়ে আসছে বলে জিএম কাদের দাবি করেন। যে আমরা চর্চা করছি সবই ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের বিরোধী দলের নেত্রী আছে, আপনারা সম্মান দিচ্ছেন আমাদেরকে, কিন্তু আমাদের দেশে একটা ধারার কারণে আপনারা জানেন যে কোনো দলের লোক তার বিপক্ষে যেতে পারে না, সরকারি দলের সদস্যরা সরকারের বিপক্ষে ভোট দিতে পারে না, ফলে অটোমেটিক্যালি যেটাই সংসদে যায় সেটাই পাস হয়, ফেল করার পাস না হওয়ার কোনো সমস্যা থাকে না, এবং অনেক জিনিসই আমাদের দেশে এই জন্য সংসদে আনা হয় না। সেইভাবে আমরা যেটা চাচ্ছিলাম যে সংসদীয় গণতন্ত্র, সেটার চর্চা একটা বাধা হচ্ছে। করোনা মহামারীর পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার প্রকাশিত এই ফলাফলে মোট 20,13,597 পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে 16,72,163 জন, অকৃতকার্য হয়েছে 3,41,434 জন। এর মধ্যে শুধু গণিতেই অকৃতকার্য 1,66,000 শিক্ষার্থী। গেল বছরের তুলনায় পাশের হার 2.61% বাড়লেও কমেছে GPA-5 এর সংখ্যাও। তবে ফলাফলে সন্তুষ্টির কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বলেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়াতে কমেছে GPA-5। গত বছরের তুলনায় সার্বিকভাবে সব কিছুতেই আমাদের পজিটিভ আছে, ভালো মান আছে। সেটি হলো আমাদের ঢাকা শিক্ষা বোর্ডে যেমন গত বছর ইংরেজি এবং গণিতে কিছুটা খারাপ করেছিল, এবছর দেখা গেছে যে ইংরেজি এবং গণিতে ভালো করেছে, তার কারণে আমাদের পার্সেন্টেজ বেড়েছে। GPA-5 দিকে বেশি মনোযোগের চেয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শিক্ষার মানের সংকট এটা শুধুমাত্র GPA-5 বা শুধুমাত্র এই SSC HSC দিয়ে নির্ধারণ করা মুশকিল। এটা একদম প্রাথমিক থেকে মানের দিকে লক্ষ্য রাখা, এবং যেটা লক্ষ্য করেছি সরকারও কিন্তু শিক্ষার মানটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন, এবং সেই জায়গার থেকে আমাদের পরিকল্পনায় হয়তো ঘাটতি আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনার মধ্যে নানা ধরনের ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে হবে। চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কারিগরি শিক্ষা বাড়ানোরও পরামর্শ এই শিক্ষাবিদের। উদ্বেগের জায়গা যে সাধারণ শিক্ষায় এই লক্ষ লক্ষ শিক্ষার্থী আমরা কোথায় নিয়ে যাব এরপরে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এবার এডিস নিধনে যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার সবই নেওয়া হবে। দুপুরে নগর ভবনে মেয়র হিসেবে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানান, মশা নিধনে এবার 3 পদ্ধতিতে BTI এর প্রয়োগ করা হবে। এ সময় কারওয়ান বাজার শিগগিরই স্থানান্তর হবে জানিয়ে তিনি বলেন, নতুন স্থানে যাওয়া ব্যবসায়ীদের দোকান বাবদ কোনো ধরনের অর্থমূল্য দিতে হবে না। এছাড়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান। অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, খালের জায়গায় নির্মিত ভবনের মালিক যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না। নগরীর 18টি ওয়ার্ড ইউনিয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রমের কথাও তুলে ধরেন মেয়র। আমি বলে দিলাম ডেঙ্গু নিয়ে কেউ কোনো কাজ করবে না, আমরা তাহলে কি অবস্থাটা হবে? আমরা কিন্তু কাজ চালিয়ে যাব। এখানে একজন বলেছে ভালো কথা, BTI নিয়ে ফেল করেছি। আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। এটি আমাদের প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল 5 টন। আমরা নতুন সিস্টেম চাই, স্মার্ট সিস্টেম চাই, আধুনিক সিস্টেম চাই, যার ফলে কিন্তু আমরা BTI-কে মন্ত্রিসভার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ হয়ে কিন্তু আমরা এখন ডিরেক্ট ইম্পোর্ট করছি। এটি তো আমি মনে করি আমাদের একটি ভালো একটি পদক্ষেপ। সারা বিশ্বে কিন্তু এরা এখন এই BTI চালু হচ্ছে। BTI আমরা 3টি ফর্মে আনছি। নতুন সংযোজন যেটা হচ্ছে টারবাইন মেশিন নিয়ে আসছি। জাতীয় রাজস্ব বোর্ড আমদানি রপ্তানিতে সহায়তা না করে বরং হয়রানি করে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা। বস্ত্র ও পাট মন্ত্রী সৌজন্য সাক্ষাতে এমন অভিযোগ করেন BGM এর নবনির্বাচিত কমিটির সদস্যরা। ব্যবসায়ীরা বলেন, তৈরি পোশাক খাতে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। বস্ত্র ও পাট মন্ত্রীকে তারা এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তৈরি পোশাক খাতে নগদ সহায়তা অব্যাহত রাখার দাবিও জানান ব্যবসায়ীরা।
বিজিএমই এর যেসব অভিযোগ রয়েছে তা মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তৈরি পোশাকের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, বাজার এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে না। পোশাকের বাজার অনেক বড় হয়েছে, তবে যুদ্ধের কারণে অর্ডার কম আসছে। ভারতের লোকসভা নির্বাচন শেষ হলেই দেশটির বাজারে বাংলাদেশি পাট রপ্তানিতে আরোপ করা অ্যান্টি ডাম্পিং প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাটের রপ্তানি বাড়াতে বৈচিত্র্যময় পণ্য তৈরির তাগিদ দেন তিনি। আগামী মৌসুমে কাঁচা পাটের দাম বেঁধে দেওয়ার আশ্বাসও দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বেসরকারি পাটকল মালিকরা সহজ শর্তে ঋণ বিতরণ এবং মানসম্মত পাট বীজের অভাব দূর করার দাবি জানান। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম পাট পণ্য বিপণনে নীতি সহায়তার পাশাপাশি রপ্তানিতে নগদ সহায়তা দেয়া এবং এ খাতের জন্য উন্নয়ন তহবিল গঠনের তাগিদ দেন। জবাবে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, ভর্তুকি তুলে না নিলে অ্যান্টি ডাম্পিং প্রত্যাহার করবে না ভারত। তবে দেশটি যেন সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা তুলে নেয় সে ব্যাপারে শিগগিরই আলোচনা আশ্বাস দেন আহসানুল ইসলাম টিটু। খেলা সংবাদ এবার। আইপিএল জয় করে এবার লঙ্কান প্রিমিয়ার লিগ জয়ের অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। টি-20 বিশ্বকাপের পর 1 জুলাই থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজ। আইপিএলে এর আগেও ভালো করেছেন কার্টার মাস্টার। তবে এবার চেন্নাইকে বেশ কয়েকটি ম্যাচে জয় এনে দিয়ে আলোচনায় উঠে আসেন ফিস। জিম্বাবুয়ে সিরিজের জন্য 2 মে দেশে ফিরে আসার আগ পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজ। তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতের ক্রিকেট পণ্ডিতরা। আইপিএলে তার নৈপুণ্য দেখে শ্রীলঙ্কার প্রিমিয়ার টি-20 লিগে ডাম্বুলা থান্ডার্স তাকে দলের আইকন ক্রিকেটারের মর্যাদা দিয়েছে। দল নিশ্চিত হওয়ায় নিলামে উঠানো হচ্ছে না মুস্তাফিজকে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা থান্ডার্স জানিয়েছেন, মুস্তাফিজকে আইকন ক্রিকেটার করতে পেরে তারা গর্বিত। ডাম্বুলা থান্ডার্সের মালিকানা সত্ত্ব কিনে নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে গত আসরে রানার্স আপ ডাম্বুলা। এলপিএল এর এবারের নিলামে 24 দেশের 500 ক্রিকেটার নাম লিখিয়েছেন। মুস্তাফিজ ছাড়াও নিলামে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নয়, হাইকোর্টের রায়। সরকারের সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত জানালেন অ্যাটর্নি জেনারেল। ডোনাল্ড নূর সফরের উদ্দেশ্য জানে না আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্রের দাপট মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে বলেছেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় থাকছে নিউজ টপ 10, নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।